তো মাঝে মধ্যে এখানে লেকচার হয়, দেখি ক্রিমিনাল ল বা সিভিল অথবা জেনারেল প্র্যাকটিস এবং প্রফেশনাল কন্ডাক্ট এটসেট্রা। তো সংখ্যাই খুব কম, এবং ইদানিং কয়েকটা অর্গানাইজেশন তারা অ্যারেঞ্জ করছে। আর একটাতে গেলাম অ্যাডমিরালটি ল, ওখানে একদিন গেলাম কোম্পানি কর্পোরেট, এগুলো অ্যারেঞ্জ হয়েছে। ইটস ভেরি গুড সাইন। তো ইতিমধ্যে স্যার তো সিভিলের একটা অশেন খুব এফেক্টিভলি ডিল করেছেন। সিনিয়র তো অনেক বড় মাপের, এবং বলতে গেলে সিভিল লিটিগেশনে আমাদের এই জুরিসডিকশনে হি ইজ অ্যান অথরিটি। তো আবার রিট বা কনস্টিটিউশনাল ল এবং রেমেডিজ, এখানে জানি না কেন আমাকে চুজ করা হয়েছে। স্যার যদি তিনি হন সিভিল লিটিগেশনে বা প্র্যাকটিসে, আমরা হলাম পুঁটি মাছ। তারপরেও চেষ্টা করি, যেহেতু আয়োজকগণ বলেছেন। তো এখানে 2022 এর কারা কারা আছে? 22-এ এনরোলমেন্ট হয়েছে এরকম, বা তার আগে 22-এর আগে অনেকে আছেন মুরব্বীরা, তারা অবভিয়াসলি ভালোই জানেন, তারপরে এসেছেন। এজন্য উই আর অনার্ড এবং মোটিভেটেড। কারণ যারা মঞ্চে আছেন, সামনে আছেন, এই যে মুরব্বীরা আছেন, তাদের অনেক দিনের প্র্যাকটিস, মোটামুটি এই অঙ্গনে তাদের অনেক প্র্যাকটিস, অনেক দিনের প্র্যাকটিস। তো লিগাল প্রফেশনটা তো ইজ মেইনলি, এটা হলো একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন লাগে, প্র্যাকটিস করে এভরিডে উই আর লার্নিং। স্যার যখন শুনানি করেন, বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনে, আপনারা দেখবেন যদি ফার্স্ট আপিল হয়, মানে প্রতি 10 মিনিটে একটা নতুন কিছু বা পাই, অথবা আমরা একটা রিভাইজ হয় কন্ট্রাক্ট, নাইলে ইকুইটি, নাইলে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, নাইলে সিপিসি, নাইলে সিআরও, জেনারেল প্র্যাকটিস। তো 1 নম্বর আমার থাকবে অ্যাপিল, যারা এনরোলমেন্ট হয়েছে, বিশেষ করে হাইকোর্টে রেগুলার প্র্যাকটিশনার 22 থেকে 26-এর মধ্যে। আর 26-এ কারা একদম নিউ, 26 2026-এ, তাই না? অনেকে আছে। তো আজকের বিষয়টা হয়েছে কনস্টিটিউশনাল ল অ্যান্ড প্র্যাকটিস। তো আমি এখানে আসলে তো সময় পাইনি, এবং ধরে নিয়েছি আজকে এটা প্রিলিমিনারি আমরা ডিসকাশন করবো। ইটস এ ভেরি ওয়াইড এরিয়া। কনস্টিটিউশনাল প্র্যাকটিস ইন বাংলাদেশ, এটা হতে পারে, অথবা কনস্টিটিউশনাল অ্যান্ড রিট রেমেডিজ ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, এই ধরনের লেকচার হতে পারে সামনে। আশা করি ওনারা করবেন। যদি আজকে এটা লেকচার 1 হয়, 3, 4, 5-এ আমরা একটা মোটামুটি এক্সহস্টিভ একটা লেভেলে পৌঁছতে পারবো। যদি আজকে লেকচার 1 হয়, এটা 2, 3, 4, 5 গিয়ে প্রজেক্টর এবং প্র্যাকটিক্যাল একেবারে অ্যাসপেক্টস যারা নতুন, তাদের জন্য বিশেষ করে রিটে, যেটা নাও এডিজ অনেকে ডিফিকাল্টি ফেস করে ইন ফর্মুলেটিং টার্ম অফ দ্য রুলের টার্ম, ইন্টারিম রিলিফ, এবং আমরা যে সার্সিয়ারে চাচ্ছি সেখানে ম্যান্ডামাস চাইতে হলে এটা সার্সিয়ারিফাইড ম্যান্ডামাস, সেটা কিভাবে মেনটেনেবল হয়, ভেরি এক্সেপশনাল সিচুয়েশন, এগুলো ডিল করতে হবে। কেমন? তো কনস্টিটিউশনাল অ্যান্ড রিট রেমেডিজ গ্লিমসেস, আমি জাস্ট এটা রিফ্রেজ করেছি, একই অবস্থা। জেনারেলি বলা হয়, হোয়াট ইজ এ কনস্টিটিউশন? কনস্টিটিউশন হলো একটা চার্টার, আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য সাবজেক্টস, রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে একটা সমঝোতা, এলে বলে জুলাই সনদ। আসলে কনস্টিটিউশন ইটসেলফ ইজ এ চার্টার, সিটিজেন্স চার্টার। আমি বলি যদি সিটিজেন্স গ্যারান্টি ইনস্ট্রুমেন্ট and is a kind of social contract, a living tree, a running river. এগুলো বলার আমার একটা কারণ আছে, কারণ প্রত্যেকটা
ল্যান্ডমার্ক কনস্টিটিউশনাল জাজমেন্ট যেগুলো আছে, কেসেস, ইন্ডিয়ার কেশবানন্দ, আমি এখানে একটু সাইটেশন দিয়েছি, কয়েকটা জাজমেন্ট সবার পড়তে হবে। কেশবানন্দ এত বড় তো জাজমেন্ট, মিনার্ভা মিল, ইন্দিরা গান্ধী, গোলকনাথ, যেগুলো ল্যান্ডমার্ক জাজমেন্টস। আমাদের যে 8th অ্যামেন্ডমেন্ট কেস হয়েছে মেইনলি বেসড অন দোজ ডিসিশনস অফ দ্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট। আর আমাদের এখানে মোখলেসুর রহমান বা কিছু আছে। তো এটা বলে রাখি যদি আমি সময় না পাই, কনস্টিটিউশনাল যে ল্যান্ডমার্ক কেসগুলো আছে সেগুলো এখনই পড়ে নিতে হবে, পরে ব্যস্ত হয়ে গেলে আরো তখন তো ফ্যাক্টস, কনফারেন্সিং, ডিসিশন পড়তে হবে। মৌল প্রিন্সিপাল বা নীতিগুলো, ডক্ট্রিনগুলো আমাদের পড়ে নিতে হবে এই অবস্থাতে। সেটা আমার সিনিয়রও বলেছেন যখন আমরা প্রাথমিকভাবে আমরা একটা সিভিল চেম্বারে ছিলাম চট্টগ্রামে, মানে সিভিল প্র্যাকটিশনারই ছিলাম। পরে লন্ডন থেকে আসার পরে আমার সিনিয়র লেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ওনার ওখানে আমরা প্রফেশন শুরু হয় হাইকোর্টে। সিনিয়র প্রথম থেকেই যে জাজমেন্ট পড়ো, ওই পড়ো, ডেনিং পড়ো, তো আমাদেরকে সেটা আজীবন পড়তেই হবে। যারা নতুন এসেছেন আপনারা প্রথমত কনস্টিটিউশনাল অ্যান্ড রিট রেমেডিস বা রিলিফ প্র্যাকটিসেস এগুলো বোঝার জন্য কনস্টিটিউশন তো আছেই, এটার ইন্টারপ্রিটেশন, কনস্টিটিউশনাল ল সিরবাই 3 ভলিউমস, কেমন সেটা আছে, ডিডি বাসু আছে, ব্যানার্জি আছে, মাহমুদুল ইসলাম স্যারের এটা একটা ট্রেটাইস, এটা এক্সস্টিভ ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, আমেরিকা, সমস্ত জুরিসডিকশন থেকে মাহমুদুল ইসলাম স্যার একটা কম্পারেটিভ স্টাডি করেছেন, ইনক্লুডিং আমাদের দেশের যে প্র্যাকটিস, হিস্ট্রি, ইভলিউশন, এখানে যে বিকাশ রিট এবং কনস্টিটিউশনাল প্র্যাকটিসের মাহমুদুল ইসলাম ওখানে এক্সস্টিভ বলা আছে। আর আরো বাস্ট পড়ার জন্য খুবই হ্যান্ডি বই হলো ব্যানার্জি, 2 ভলিউমস, এখন আগে 1 ভলিউম ছিল, ব্যানার্জি রিট রেমেডিজ, ব্যানার্জি। আর কনস্টিটিউশনাল উইজডম চর্চা এগুলোর জন্য আমাদের ছোট হলে বক্সি, ডিডি বাসু, আর সিরবাই 3 ভলিউমস আছে। এটা আমি সবার জন্য বলি যারা নতুন এনরোল হয়েছে। তো কনস্টিটিউশন হলো চার্টার, আর কনস্টিটিউশনাল ল হলো is a set of legal rules which regulate the structure of the organs of the government, their functions, their relationship with each other and with the citizen. এটা মাহমুদুল ইসলাম স্যারের ডেফিনিশন, কোথাও আমি পেয়েছিলাম। তাহলে কনস্টিটিউশন হলো একটা চার্টার, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কন্ট্রাক্ট। আর রাষ্ট্র প্রমিস করে নাগরিকদের কতগুলো রাইটস গ্যারান্টি করার, প্রোটেকশন করার, দিস ইজ দ্য কনস্টিটিউশন। একটা অসুবিধা হলো এই অনেকে ম্যাক্সিমাম আর কি ইউনিভার্সিটি বা ল কলেজে কনস্টিটিউশন পড়েছে সেকেন্ড ইয়ার, এটা এক ধরনের একাডেমিক পড়াশোনা। আবার হাইকোর্ট এনরোলমেন্টের জন্য জাস্ট ড্রাফটিংটা করে আর কি, ড্রাফটিং, কজ টাইটেল, এটা ওটা, অ্যাফিডেভিট, প্রেয়ার, সাবমিশন, গ্রাউন্ডস, সেটা একটা ঠিক আছে স্কেলেটন। এক্সামিনারদের বা বার কাউন্সিলের এক্সপেকটেশনও সেরকম না, অতটুকুই আছে। কিন্তু যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদেরকে স্কেলেটন ড্রাফটিং এর পাশাপাশি এসেন্স, স্পিরিট বা রূপটা ধরতে হবে। হোয়াট ইজ কনস্টিটিউশনালিজম? কনস্টিটিউশনাল ল এর মেইন সারফেস হলো কনস্টিটিউশনালিজম। কারণ এখানে রোমান 3 আমি এটা দিয়েছি এইভাবে, একটা রাষ্ট্রের কনস্টিটিউশনালিজম কখন হয়? যখন রিপাবলিকান স্টেট, প্রজাতান্ত্রিক রাষ্ট্র আমাদের, হ্যাভিং সাউন্ড অ্যান্ড অর্ডারলি সোসাইটি where citizens enjoy fundamental rights, basic human rights, a free society having orderly constitutional practices. এটাকে আমি এভাবেই ফ্রেম করেছি
যে আমরা অনেক সময় বলি যে স্বাধীনতার যে লক্ষ্য, মুক্তিযুদ্ধের যে চেতনা, দেশ স্বাধীন হওয়া, সবগুলোর মূল উদ্দেশ্য ছিল এখানে একটা সাউন্ড কনস্টিটিউশনালিজম তৈরি করা। কনস্টিটিউশনালিজম এটা হলো পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম, আর এটা হলো জুডিশিয়াল কনস্টিটিউশনালিজম। কেমন, দুইটাই আমাদের এখানে সিমেন্টেড। কনস্টিটিউশনালিজম কোনটা? যেখানে ডেমোক্রেসি থাকবে, রিপাবলিকান নেচার, কিংশিপ না, প্রজাতন্ত্র থাকবে, রুল অফ ল থাকবে, সাউন্ড সোসাইটাল অর্ডার থাকবে, ইলেকশন হবে ঠিক মতো, তারপরে ইলেক্টেড লোকাল রিপ্রেজেন্টেটিভ বা লোকাল গভর্নমেন্ট থাকবে, এবং এখানে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকবে। এই সবগুলো যেখানে থাকে সেগুলোকে বলা হয় কনস্টিটিউশনালিজম, সাংবিধানিকতাবাদ। আমরা যারা কনস্টিটিউশনাল ল বা রিট প্র্যাকটিস করব, তো আমাদের এই জিনিসটাতে মৌলিক জ্ঞানগুলো থাকতে হবে। কেমন, এমনি আমরা দাঁড়িয়ে যেতে পারি, একটা ম্যানেজিং কমিটি, ওয়াকফ, কেমন এক্সক্লুশন করেছে, একটা ফরমেশনটা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হয় নাই, ঠিক আছে, কিন্তু যখন আমরা রুল হিয়ারিং করব তখন আমাদের একেবারে মাথায় রাখতে হবে যে এখানে আমাদের রিট রেমেডিজ, এটার নেচারটা কি, এখানে কি কি কনস্টিটিউশনাল আসপেক্টস আছে, কি কি লিগ্যাল রাইটসের ইস্যুগুলো আছে, মৌলিকভাবে সেটা করতে হবে। তো তার জন্য ওই যে পড়াশোনার সিলেবাস একটু বললাম। এরপরে কনস্টিটিউশনাল ল এর আরেকটা বিষয় হলো আমাদের এখানে, আমাদের কনস্টিটিউশনাল ল এর যে নেচার, সেটা হলো আওয়ার্স ইজ এ লিমিটেড ডেমোক্রেসি। কেমন, আওয়ার গভর্নমেন্ট ইজ এ লিমিটেড গভর্নমেন্ট। এটা কিরকম কথা? এটা ল্যান্ডমার্ক জাজমেন্টগুলোতে আপনারা পাবেন, কনস্টিটিউশনাল বইগুলোতে পাবেন। এটা আমরা অনেকেই যখন রাষ্ট্রের ক্ষমতার চর্চা, অর্গান, সেটা এক্সিকিউটিভ ফাংশনারি, সেক্রেটারি, মিনিস্টার, ডিসি হোক, যেই হোক, কর্পোরেশন হোক, ইউনিভার্সিটি হোক, তাদের অ্যাকশন ইনঅ্যাকশন তো আমরা চ্যালেঞ্জ করি, অথবা ভায়ার্স অফ ল চ্যালেঞ্জ করি, কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করি আইনের। সেক্ষেত্রে আমরা বলি যে এই গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, পাকিস্তানের গভর্নমেন্ট লিমিটেড গভর্নমেন্ট। কিভাবে লিমিটেড? সীমাবদ্ধ। এটা তো কোম্পানিকে বলে লিমিটেড কোম্পানি, লিমিটেড বাই শেয়ারস, লিমিটেড বাই গ্যারান্টি। কিন্তু পাবলিক লতে, কনস্টিটিউশনাল লতে, যেখানে রাষ্ট্রের তিনটা অর্গানের পাওয়ার্স আর লিমিটেড বাই কনস্টিটিউশন, লিমিটেড বাই ল, কেউ আনফেটার্ড আরবিট্রারি এক্সারসাইজ করতে পারে না পাওয়ার্স, দে আর বাউন্ড বাই সাম রুলস, জুডিশিয়াল প্রেসিডেন্টস, ডিসিশনস এবং সুপ্রিমা লেক্স, সুপ্রিম ল যেটা বাংলাদেশের বা এই ধরনের রাষ্ট্রের কনস্টিটিউশনের ফেব্রিক্সে আবদ্ধ, কনস্টিটিউশনের ফোর কর্নার্সের মধ্যে সীমাবদ্ধ আমাদের রাষ্ট্রের অর্গানের, আমাদের একটা ইউনিভার্সিটির ক্ষমতা সীমাবদ্ধ। সেজন্য বলা হয় আওয়ার ডেমোক্রেসি, আওয়ার স্টেট ইজ এ লিমিটেড, আওয়ার গভর্নমেন্ট ইজ এ লিমিটেড গভর্নমেন্ট। লিমিটেড বাই হোয়াট? লিমিটেড বাই লস এবং সুপ্রিমা ল, সুপ্রিম ল, কনস্টিটিউশন। সেই জন্য আমরা যখন কনস্টিটিউশনাল ল বুঝতে চাইবো, প্র্যাকটিস করতে চাইবো, তখন সেটাও আমাদের অন্যতম একটা সাবমিশন বা গ্রাউন্ড হয় যে the power of this authority, of this corporation, of the secretary, of the ministry is limited, because our republic is run by a republic, a limited government. এই জিনিসটা একটা প্রিন্সিপাল হিসেবে আমরা মনে রাখা উচিত। আর কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করার জন্য আমাদের সোর্স কি সবারই জানা আছে। সোর্স অফ কনস্টিটিউশনাল ল
কনস্টিটিউশন নিজেই একটা সোর্স, লেজিসলেশন পার্লামেন্টের, কনস্টিটিউশনাল কনভেনশনস, জুডিশিয়াল ডিসিশনস, লস অ্যান্ড কাস্টমস অফ পার্লামেন্ট, এগুলো হলো মৌলিকভাবে আমাদের কনস্টিটিউশনের সোর্স। তো সোর্সগুলোতে আমাদের জানতে হবে। আর কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করার জন্য আরেকটা টুলস আমাদের লাগবে, সেটা হলো কি ইন্টারপ্রিটেশন। কেমন? ক্যাননস অফ ইন্টারপ্রিটেশন। কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশনের ক্যাননস, প্রিন্সিপলসগুলো কি? ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনাল প্রভিশনস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, এই দুইটা টুলস আমাদের রপ্ত করতে হবে। একটা হলো ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনাল প্রভিশনস, এটার যে প্রিন্সিপলস, নীতিমালা, উসুল আর কি, ফিকহে বলে, ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলে ফিকহে উসুল। আমাদের এখানেও কনস্টিটিউশনের ব্যাখ্যার জন্য সে তার যে নীতিমালা, ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশন, এগুলো আমাদের রপ্ত করতে হবে। আর ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, তো সেটা পরের লেকচারে আমরা বিস্তারিত যাব। আজকে যেহেতু প্রাইমারি গ্লিমসেস আমরা দিতে চাই, আমাদের যে কনস্টিটিউশনাল হিস্ট্রি, এটা জানতে হবে। আমরা যদি কনস্টিটিউশনাল ল প্র্যাকটিশনার হতে চাই, রিট প্র্যাকটিশনার হতে চাই, তাহলে আমাদের যেটা স্কলাররা বলেন যে ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার, লিখতে পারেন ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার। সেজন্য কনস্টিটিউশনাল ল বা রিট প্র্যাকটিস করতে হলে প্র্যাকটিশনারদের অনেক জায়গাতে আর কি ল জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল আমাদের অ্যানথ্রোপোলজি অনেক সময় এগুলো লাগে। কখন? যখন বড় কনস্টিটিউশনাল কেস করতে হয়। কেমন? এখন অ্যাক্টের ভাইরাস চ্যালেঞ্জ করতে হয় বা ইন্টারপ্রিটেশন করতে হয়, তখন আমাদের হিস্ট্রিতে যেতে হয়। কেমন? পলিটিক্যাল ফিলোসফি জানতে হয়, পলিটিক্যাল থট জানতে হয়। কেমন? এগুলো বিভিন্ন জায়গায় আমাদের লাগে। এই জন্য বলেন ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার, তিনটাকে। এবং লর্ড ডেনিং বা অনেক জাজেস বলেছেন যে কনস্টিটিউশনাল প্র্যাকটিশনার তাদেরকে লিটারেচার পড়তে হবে। কেমন? লিটারেচার কেন? লিটারেচার গিভস আস ভিশন, লিটারেচার এনরিচেস আওয়ার ফ্যাকাল্টি, আওয়ার মাইন্ড, সেগাসিটি, উইজডম। সেই জন্য আজকে যেহেতু আমাদের লয়ার্স কাউন্সিল দিয়েছে কনস্টিটিউশনাল ল অ্যান্ড প্র্যাকটিস, আসলে শুধু রিটে সীমাবদ্ধ না, এই অনেক অনেক ওয়াইড এবং অনেক অনেক চিন্তা করে আমার যা মনে হচ্ছে এটা দেওয়া হয়েছে। অনেকে মনে করছে রিটের উপর ক্লাস হচ্ছে, না, কনস্টিটিউশন ল অ্যান্ড প্র্যাকটিস। সেজন্য আমি এই ইন্ট্রোডাকশনগুলো দিচ্ছি। কারণ কনস্টিটিউশনাল লয়ার কিন্তু আপনারা দেখবেন, ওই আগে একটা প্রোগ্রামে এখানে বলেছিলাম, এখন বড় বড় কনস্টিটিউশনাল কেস হয়েছে, 15 অ্যামেন্ডমেন্ট, 16 অ্যামেন্ডমেন্ট, 13th অ্যামেন্ডমেন্ট। কেমন? কিন্তু নাও ইট ইজ, আমরা আসলে তো আগের সেই আমাদের লেজেন্ডারি যারা ছিলেন এই অঙ্গনে, 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টটা দেখবেন কি অবস্থা। কেমন? তারপরে 5th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট, 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট, ওখানে এমিকাস কিউরিদের যে বক্তব্য, জাজেসদের যে উইজডম রিফ্লেক্টেড হয়েছে ইন দ্য জাজমেন্ট, এনর্মাস। তো এটা আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে সব জায়গায়, তো একই অবস্থা। তো এখন একটা কনস্টিটিউশনাল কেস হলে সেখানে আমরা তো দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি কনস্টিটিউশনাল কেস হচ্ছে, ওখানে একেবারে ডিপ আন্ডারস্ট্যান্ডিং এবং সাবমিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকের এখানে সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা, এবং খুবই কমে গেছে। তো আমাদেরকে তৈরি করতে হবে, আমাকে নিজে এবং এই অডিয়েন্স থেকে, না হলে এই যে লেগেসি আমাদের যে কনস্টিটিউশনাল জার্নি, কনস্টিটিউশনাল হিস্ট্রি, এই আমাদের পলিটিক্যাল হিস্ট্রি, এগুলো ক্যারি ফরওয়ার্ড করবে থ্রু কনস্টিটিউশনাল প্র্যাকটিশনার্স, থ্রু সুপ্রিম কোর্ট লয়ার্স অ্যান্ড জাজেস। সেজন্য এই ফিল্ডে আমাদের কন্ট্রিবিউশন করতে হবে থ্রু আওয়ার রিডিং, রাইটিং অ্যান্ড প্র্যাকটিস, অ্যাডভোকেসি। এখন
আমরা যদি আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রি অনেক আগে থেকে, সেটা আরেকটা ডিবেট, যখন সংস্কার কমিশন হয় এসে সেখানে লম্বা আলাপ সালাপ হয়েছে 15-17 মাস। তো আমাদের এই কনস্টিটিউশনের জন্মটা কিভাবে হয়েছিল হিস্ট্রি আমরা আজকে না বলি, যদি 1919 সালের ভারত শাসন আইন, 1935 শাসন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 56 এর কনস্টিটিউশন, 62 কনস্টিটিউশন, ওইদিকে আমরা গেলাম না। 1970-তে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, তাই না, গণপরিষদ। সেই গণপরিষদ একটা সংবিধান অ্যাডপ্ট করেছিল, এটা হলো সেই সংবিধান। তো কনস্টিটিউশনাল জার্নি বা হিস্ট্রি আমাদের জানতে হবে, এটা আগে বলেছি। আর মোটামুটি ডক্টর মহিউদ্দিন ফারুক কেস, যেটা 49 DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 1 এখানে আছে, ইটস এ ভেরি ল্যান্ডমার্ক জাজমেন্ট অন হোয়াট স্ট্যান্ডিং লোকাস স্ট্যান্ডার্ড, কেমন অ্যাগ্রিড গ্রিভান্সেস, মেনটেনেবিলিটি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সমস্ত কিছু এক্সস্টিভলি ডিল করা হয়েছে ডক্টর মহিউদ্দিন ফারুকের মামলায়। এই জাজমেন্ট তুমি বলি আপনি বলি যারা নতুন নিউলি এনরোল্ড, অন্যরা তো আগেই পড়েছেন, এক্সারসাইজ করেছেন, এভরিডে দে আর ফেসিং, কিন্তু যারা পড়েননি এই জাজমেন্টটা পড়তে হবে। ওই হাইকোর্টে হলো 48 DLR, অ্যাপিলেট ডিভিশনে 49 DLR, অ্যাপিলেট ডিভিশন পেজ 1 1997। মহিউদ্দিন ফারুকের এই মামলাটার জাজমেন্ট সবাইকে পড়তে হবে। এখানে কিছু কনস্টিটিউশনাল ফেব্রিক্স আছে আর কিছু জুডিশিয়াল রিভিউ প্র্যাকটিসের এলিমেন্টস গুলো আছে, কেমন। তো এখানে খুব স্পেসিফিক্যালি বলেছেন জাস্টিস মুস্তাফা কামাল যে এই কনস্টিটিউশনে আছে যে ম্যানিফেস্টেশন অফ দ্য পিপলস পাওয়ার, জনগণের যে ক্ষমতা, জনগণের যে অথরিটি, সেই অথরিটি এখানে প্রিএম্বলে এবং আর্টিকেল 7-এ রিফ্লেক্টেড হয়েছে এই সংবিধান। তো এটা একটা মাইলস্টোন, পিপলস পাওয়ার হ্যাজ বিন acknowledged in the constitution manifestly। আর 1970-তে গণপরিষদ যে সংবিধান অ্যাডপ্ট করেছে, সেই সংবিধানের মৌল কাঠামো কি কি, মৌলিক বৈশিষ্ট্য ফিচার কি, সেগুলো মধ্যে কোনগুলো বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার মানে কি, বেসিক স্ট্রাকচার মানে যেগুলো পার্লামেন্টে সংশোধন করা যায় না, সংশোধন করতে পারেন, সেটার জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগে, গাঠনিক ক্ষমতা। গণপরিষদ এই যে এরা দিয়েছে সংস্কার পরিষদ, কনস্টিটিউয়েন্ট পাওয়ার মূলে অথরিটি ছাড়া যে সমস্ত প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডেড, ক্যান নট বি কার্টেড রাইটস, কেমন সে আর্টিকেল 31, এটা কি কনস্টিটিউশন থেকে আমাকে বাদ দিতে পারবে পার্লামেন্ট? সম্ভব না। এটা বেসিক স্ট্রাকচার। ইলেকশন সিস্টেম বাদ দিতে পারবে, পার্লামেন্টের সবাই এক হয়ে গেলেও পারবে না, ইম্পসিবল, ইলেকশন বাদ দিতে পারবে না। আবার 13 অ্যামেন্ডমেন্টে, জাজমেন্টে 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো কেয়ারটেকার ইনকর্পোরেট করা হয়, সেটা আবার জাস্টিস IBM খায়রুল হক ওনার জাজমেন্টে বাতিল হয়। এখন আবার কেমনে সেটা রেস্টোর হয়েছে, বলা হয়েছে যে ইলেকশন, ফেয়ার ইলেকশন, রাইট টু ভোট, এগুলো হলো ফান্ডামেন্টাল অফ অল ফান্ডামেন্টাল রাইটস, এবং এটা হলো বেসিক স্ট্রাকচার। সেটাকে এনশিওর করার জন্য, ডেমোক্রেসিকে এনশিওর করার জন্য, মানুষের ফেয়ার নমিনেশন অফ দেয়ার লিডার্স, নেতৃত্ব পছন্দ অপছন্দ করার যে মৌলিক অধিকার, সেটা হলো একটা ফান্ডামেন্টাল রাইট। সবাই এক হয়ে গেলে পার্লামেন্টে 300 এটা সংশোধন করতে পারবে না, বাদ দিতে পারবে না। এগুলো হলো বেসিক স্ট্রাকচার। তো এখানে এই কনস্টিটিউশনে আমাদের রাষ্ট্রটা হলো ইউনিটারি, একক রাষ্ট্র, ফেডারেল না।
সবরেন অ্যান্ড রিপাবলিকান ক্যারেক্টার অফ দ্য স্টেট, প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এখানে কিং নাই, কুইন নাই। কেমন? এগুলো কিন্তু কনস্টিটিউশনাল ল এর ফেব্রিক্স আমরা আলাপ করছি। কনস্টিটিউশনাল লয়ার আমরা যারা হব, আমাদের এই জিনিসগুলোতে সাউন্ড নলেজ থাকতে হবে। এবং অনেক রিটে কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশন এনে এগুলো পেইন্টিং দিতে হবে, পেইন্টিং, ডেকোরেশন, ইন্টেরিয়র। কেমন? তাহলে দ্যাট উইল ক্যারি মার্কস। কেমন? এমনি শুধু হ্যাঁ ইলিগালিটি, আনলফুলনেস, আনরিজনেবলনেস, ইরেশনাল, উইন্সবেরি, এগুলো আমরা আরেকদিন হয়তো আলাপ করবো। এরপরে আমাদের প্রিএম্বল, প্রস্তাবনা নিজেই একটা বেসিক স্ট্রাকচার। আমাদের কনস্টিটিউশনাল লতে আমাদের কনস্টিটিউশনের যে প্রিএম্বল, প্রস্তাবনা, সেটা একটা বেসিক স্ট্রাকচার। এটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট। কেমন? 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট, সেখানে প্রিএম্বল যে আমাদের বেসিক স্ট্রাকচার, সেখানে বলা হয়েছে ডেমোক্রেসি, ওয়েলফেয়ার স্টেট, রুল অফ ল, এই কনসেপ্টটা প্রিএম্বলে আছে। কেমন? সুতরাং আমরা যখন কনস্টিটিউশনাল কোর্টে যাব, রিট বেঞ্চে যাব, আমার যে ম্যাটারটা নিয়ে যাচ্ছি সেটা যদি কনস্টিটিউশনাল রাইটসের ভায়োলেশন হয়, কেমন, আমাকে সেখানে রুটটা প্রিএম্বল থেকে আসতে হবে। কেমন? সেটা যদি সোশ্যাল ইস্যু হয়, নারী পুরুষের সমতার বিষয় হয়, ইকোনমিক রাইটসের বিষয় হয়, কেমন, ন্যাচারাল রিসোর্সেস, গ্যাস, পানি ইত্যাদি, সেগুলো ডিস্ট্রিবিউশনের ব্যাপার হয়, সবগুলো প্রিএম্বলে বলা আছে। কেমন? এটা প্রিএম্বলে যদি সমাজতন্ত্র, অর্থনৈতিক কি কি বলা হয়েছে, বলা হয়েছে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন থেকে জনগণকে মুক্তির কথা এখানে বলা হয়েছে। তো এগুলো 1966-এ ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল কনভেনশন হয়ে আছে। পরবর্তীতে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে এই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এই রাইটসগুলো ঢুকানো হয়েছে। তাহলে প্রিএম্বল ইজ এ বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশন লতে। এটা হলো একটা টর্চ লাইট। আমার এই কনস্টিটিউশনের মূল জিস্ট, সামারিটা প্রিএম্বলে বলা আছে, আর্টিকেল 7-এ বলা আছে। এরপরে কনস্টিটিউশনাল ল আমাদের যে নেচারের, সেখানে হলো সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। এই যে একটা ডিবেট হচ্ছে ইদানিং, আমরা অনেক সময় বলে পার্লামেন্ট ইজ সুপ্রিম, অসম্ভব। পার্লামেন্ট ইন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে পার্লামেন্ট ইজ নট সোভরেন। আমাদের এখানে সুপ্রিম হলো পার্লামেন্ট, enactments, legislature, acts, laws are also under the constitutional authority. সুতরাং যে পার্লামেন্ট ইজ আন্ডার দ্য কনস্টিটিউশন, পার্লামেন্টের অ্যাক্টের তো জুডিশিয়াল রিভিউ হচ্ছে। So how is the Parliament of Bangladesh supreme? বাংলাদেশ পার্লামেন্ট সার্বভৌম না, এখানে জনগণের সার্বভৌমত্ব আছে, অ্যাবসলিউট রাইট, আর হলো কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। আমাদের কনস্টিটিউশনাল লতে কনস্টিটিউশন হলো সুপ্রিমা লেক্স, ল্যাটিন শব্দ, এটাই হলো সুপ্রিম ল। সুতরাং এই কনস্টিটিউশনের সাথে যতটুকু ইনকনসিস্টেন্ট কোনো আইন, সেটা টু দ্যাট এক্সটেন্ট ভয়েড। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 7 এবং 8-এ মোটামুটি বলা আছে। সেপারেশন অফ পাওয়ার্স, আমাদের কনস্টিটিউশনাল ল এর অন্যতম অবজেক্টিভ হলো সেপারেশন অফ পাওয়ার্স। রাষ্ট্রের 3টা অর্গান সেপারেট, তাদের ক্ষমতা, পাওয়ার্স, একটা চেক এন্ড ব্যালেন্স আছে। মন্টেস্কুর যে সেপারেশন অফ পাওয়ার্স, আমেরিকান যে চেক এন্ড ব্যালেন্স, এবং ইংল্যান্ডের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সবগুলো থেকে বড় করে আমাদের ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন এই জিনিসটা নিয়েছে। আগে আর্টিকেল 22 ছিল স্টেট পলিসিতে, পরে সেটা আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে
তো সেপারেশন অফ পাওয়ার্স এটাও একটা বর্তমানে আমাদের কনস্টিটিউশনের অন্যতম বেসিক স্ট্রাকচার। এরপরে আমাদের কনস্টিটিউশনাল ল এর অন্যতম বিউটি হলো এখানে পার্ট 3 তে ফান্ডামেন্টাল রাইটস গুলো স্পেসিফিক্যালি গ্যারান্টি দেওয়া আছে, যেখানে আনরিটেন কনস্টিটিউশনে এভাবে এক জায়গায় ফান্ডামেন্টাল রাইটস গুলো বলা নাই। এটা আমাদের কনস্টিটিউশনাল ল ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের একটা বিউটি হলো এখানে ফান্ডামেন্টাল রাইটস গুলো একটা লিস্টেড, এগুলো হলো আপনার ফান্ডামেন্টাল রাইটস। রাষ্ট্র গ্যারান্টি দিচ্ছে দিজ আর ফান্ডামেন্টাল রাইটস, আই উইল গ্যারান্টি দিজ রাইটস, আই উইল প্রোটেক্ট দিজ রাইটস। এবং এই ফান্ডামেন্টাল রাইটস গুলো আমাদের এখানে সাবজেক্ট টু সাম রেস্ট্রিকশনস, রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই ল হবে এটা ওটা, কিন্তু দেয়ার আর specific fundamental rights in our constitution.